আসসালামু আলাইকুম প্রিয় এফআরসিবাসী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের হৃদয় প্রশান্ত আছে। আজকে হৃদয়ে প্রশান্ত লাগবে, কারণ এমন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি যে অধ্যায়টা অনেকের কাছে মনে হয় যে ডিফিকাল্ট, আবার অনেকে মনে করে না এখান থেকে আসলে কিছু লিখবো না পরীক্ষার খাতায়। কারণ এটা ডিফিকাল্টিজ আসে কখন, যখন হচ্ছে স্টুডেন্ট এটাকে বোঝে না, তখন এখানে একটু ম্যাথমেটিক্যাল টার্মস আছে তো, এবং ম্যাথমেটিক্যাল বিষয়গুলো হৃদয়ে প্রশান্ত লাগ। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন লাইভ সবাই ওকে, এভরিবডি ইজ অন টাইম। একটু আসো, সবাইকে একটু ডাকো, আমরা একটু শুরু করি, সবাইকে লাগবে। এবং আমরা এই সময়ে শুরু করতেছি, এটার একটা কারণ হইল, কারণ দেরি করা যাবে না, দেরি করা যাবে না, আমরা টাইমগুলোকে একটু ইউটিলাইজ করার চেষ্টা করব, দেরি করা যাবে না। সবাই একটু সবাইকে ডাক দাও, তাড়াতাড়ি আসো। সবাই একসাথে একটু জয়েন করলে যেটা হয় হচ্ছে, পুরো চ্যাপ্টারটাকে আমি একটু বুঝাইতে পারবো তোমাদের, এবং যেইভাবে দরকার সেভাবে বুঝাইতে পারবো। তোমরা একটু আসো, সবাই মিলে একসাথে স্টার্ট করি। ওয়ালাইকুম আসসালাম মিতু, ভালো আছি। প্রার্থনা আসছিস, মুনজারিন আসছিস, রাফি রাইফা আসছিস, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু ডাক দে। বৃষ্টি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হাসিবুল ইসলাম আরজু, থ্যাংক ইউ। মিথিলা, ঠিক আছে। এখন এই যে চ্যাপ্টারটা, এটা একটু লিটল বিট একটু অন্যরকম না, মানে ভৌত রাশি ও পরিমাপ এটা দিয়ে চ্যাপ্টারটা শুরু হয়। অর্থাৎ এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস, ফিজিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্ট। এখন ঘটনা হচ্ছে, এই ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারটার মধ্যে একটু খেলাধুলা আছে, একটু জটিলতা আছে। চিন্তা করতে না পারলে জটিলতা হবে, চিন্তা করতে পারলে সহজ। আমি আজকে তোমাদেরকে চ্যাপ্টার 1কে এমনভাবে পড়ানোর চেষ্টা করব যেন তোমরা এই অধ্যায়ের বেসিকটাও বুঝো, সিকিউ এবং এমসিকিউও অ্যান্সার করতে পারো। তোমরা জানো যে আমি প্রত্যেকটা ক্লাসের পূর্ণাঙ্গ প্র্যাকটিস শিট নিয়ে দাঁড়াই এবং প্রত্যেকটা ক্লাসে বোঝানোর চেষ্টা করি যে পুরো অধ্যায়টাতে কি আছে। এখন ফিজিক্স তো আসলে শেষ করা যায় না, যে আমি যদি এতটা চ্যাপ্টার পড়াই বা এতটা ম্যাথ করাই তাহলে শেষ হবে, এটা সম্ভব না। যেমন ধরো, তোমাদের বইটা তোমাদের সামনে আছে, এই যে এটা হচ্ছে আমার আজকের প্র্যাকটিস শিট, এবং 2025-এর আজকের এই প্র্যাকটিস শিটটাতে যা যা দরকার তাই তাই আছে। এবং তোমাদের যে বইটা, ফিজিক্সের যে বইটা, এখানে প্রথম চ্যাপ্টারে শুরু থেকে যেই সকল বিষয় আলাপ করা হয়েছে এগুলো পরীক্ষায় কম আসে। পরীক্ষায় আসে অন্য কিছু, পরীক্ষায় আসে পরিমাপ, পরীক্ষায় আসে কিভাবে মেজারমেন্ট এরর হয়, ভার্নিয়ার স্কেল দিয়ে কিভাবে মাপতে হয়, স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে মাপতে হয়, স্লাইড ক্যালিপার্সের মাপার ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন যান্ত্রিক ত্রুটিকে কিভাবে বুঝতে হয় এবং আপেক্ষিক ত্রুটি কিভাবে হিসাব করতে হয়, এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট। তো আমি আজকে বড় করে চেষ্টা করব তোমাদেরকে এই চ্যাপ্টার ভালো মতো বুঝিয়ে দেওয়ার। তোমরা আসছো এখানে, আফিয়া। এখন যারা যে বলছো গোটা ফিজিক্সটাই সহজ, থ্যাংক ইউ। যদি এমন হয় যে ফিজিক্সটাকে তুমি ভালোবাসতে পারছো বলে তোমার কাছে সহজ লাগতেছে, দ্যাটস ইম্পর্ট্যান্ট। ফিজিক্সকে ভালোবাসাটা সহজ। তো আমরা দেখো ক্লাস চেঞ্জ করে একটু আগায় নিয়ে আসছি কেন, কারণ আমি চাই যে তোমরা পূর্ণাঙ্গ সময়টা আমাদের সাথে থাকো এবং অধিক রাত্র না করো। এইবার দেখো, শুরুতে পদার্থবিজ্ঞানের পরিসরের ক্রমবিকাশ নিয়ে একটা কথা আছে। কথার আগে আমি একটু বলি, আমি আজকে তোমাদেরকে মূল যে জায়গাটা বোঝাইতে চাই সেখানে একটু আসি। ভৌত রাশিটা আমি একটু বোঝাবো, খেয়াল করো। আমি বলতে চাই রাশি এই শব্দটার মানে হচ্ছে কোয়ান্টিটি, ইংরেজি মানে কোয়ান্টিটি। এখন এটার মানে হচ্ছে
যা পরিমাপ করা যায়। একটু বোঝো, আমি আমি একদম বেসিক বিজ্ঞানীদের অবদানটা বাদ দিয়ে শুরু করছি। যা পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, যা পরিমাপ করা যায়। এখন কি পরিমাপ করা যায়? রাশি তো পরিমাপ করা যায়। এখন পরিমাপটা কি? পরিমাপ শব্দটার মানে হচ্ছে পরিমাণ নির্ণয়। তোমরা আজকে আমার ক্লাসটা করার পর এই চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ না পারলে আমাকে বইলো, না পারলে বইলো। যে তোমাদের কোনো কিছু যদি কষ্ট হয় আমারে বইলো, ইনশাল্লাহ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো কষ্ট থাকবে না। ওকে, ফাইন ফাইন। ফিজিক্সে অনেক সমস্যা, ম্যাথ বাসায় করলে সব পারি, এক্সাম হলে কিছু পারি না। শোনো, এটা অনেকেরই সমস্যা। ফিজিক্সটা ভালো করে পারতে গেলে কি লাগবে শোনো, তুমি যত প্র্যাকটিস করবা তোমার অর্জন তত বেশি হবে। আগামী 1 ঘন্টা কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না। তুমি আগামী 1 ঘন্টা বলো রাব্বি জিদনি ইলমা, আর আমার সাথে একটু পড়ো। কারণ এই অধ্যায় পড়ার জন্য ঠান্ডা মাথা লাগবে, খুব ক্লিয়ার একটা ঠান্ডা মাথা লাগবে। তো এখন কোয়ান্টিটিকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি স্যার? একটা হচ্ছে স্যার ভেক্টর, আর একটা হচ্ছে স্কেলার। তো একটা হচ্ছে স্কেলার, আরেকটা হচ্ছে ভেক্টর। তো এখন স্কেলার কোয়ান্টিটি যেটা, স্কেলার স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? স্কেলারের মধ্যে যে জিনিসগুলো আছে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এই যে এই রাশিগুলোর মধ্যে কিছুটা রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। ভেক্টরের মধ্যে কি কি আছে? সরণ, ত্বরণ, মন্দন, বেগ, বল, ওজন। বলে স্যার কেন এইগুলো এরকম আর ওরা কেন এরকম? এই রাশিগুলাকে বোঝানোর জন্য বা ওদেরকে মাপার জন্য কোনো দিক লাগে না, দিক প্রয়োজন নাই, দিক দরকার নাই। শুধু মান, শুধু মান, অনলি ম্যাগনিটিউড দিলেই হবে। শুধু মান, কোনো দিক লাগে না। ছোটবেলায় থেকে এইসব পড়ে আসছো তোমরা, কোনো দিক লাগবে না। কিন্তু এইখানে সব ক্ষেত্রে মান প্লাস দিক লাগে। তোমরা এগুলা দেখা বড় হইছো, এখন তোমরা এগুলা জানো। আমার প্রশ্নটা হচ্ছে তোমরা এটা জানো কি না যে ম্যাথস কেমনে করতে হয়? ম্যাথস কেমনে করতে হয় তোমরা আগে ঠান্ডা মাথায় আগে আমার কয়েকটা কথা বুঝবা, বেসিক বুঝবা, তারপর তোমরা যা ইচ্ছা বলো, তারপর আমাকে বইলো। আগে এটার দিকে তাকাও। দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, এখানে 7টা কোয়ান্টিটি আছে। এখন কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে গেলে কি আমার দিক লাগবে? উত্তর দিক, দক্ষিণ দিক লাগবে না। তাহলে দৈর্ঘ্যের একক যে মিটার এটা আমি জানি, ভরের একক কিলোগ্রাম আমি জানি, সময়ের একক সেকেন্ডও আমি জানি, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রা কেলভিন, পদার্থের পরিমাণ মোল, আর দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা। দীপন তীব্রতা কি? ক্যান্ডেলা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে 1 মিটার, ধরেন এই যে 1 মিটার, এইটা যে 39.37 ইঞ্চি, এই হিসাবটা আসছে কোত্থেকে? আবার 1 কেজি, এটা যে 1 কেজি মানে 1000 গ্রাম, এটা আসছে কোত্থেকে? এটা কিভাবে আসছে? হিসাবটা হয়েছে কেমনে? এটা যে সেকেন্ড, 1 সেকেন্ড, কতটুকু 1 সেকেন্ড হবে, এটা কেমনে হিসাব হয়েছে? প্রত্যেকটা রাশি হিসাব করার একটা স্ট্যান্ডার্ড ইউনিট আছে, এটার নাম হচ্ছে পরিমাপের একক। কথাটা বুঝো আমি কি বলি, পরিমাপের একক। এখন পরিমাপের একক বোঝার আগে তোমরা একটু ফিল করো, আমি তোমাদের কয়েকটা কথা বলি, অনেক ইম্পর্টেন্ট কথা। আমার আসলে আজকে কোথায় গিয়ে আমি পড়া শেষ করব নিজেও জানি না, আমি একটু চেষ্টা করতেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর। ধরো একটা শব্দ আমি বললাম, পরিমাপের একক,
আগে এইটা বোঝো, যে স্ট্যান্ডার্ড দিয়ে, যে আদর্শ পরিমাণের সাথে, যে আদর্শ পরিমাণের সাথে আজকে আমি পড়াই, আমার সাথে যাবা, 1 ঘন্টা পর কমেন্ট করবা, যে আদর্শ পরিমাণের সাথে, পরিমাণের সাথে তুলনা করে, তুলনা করে, তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয়। আমার আজকেই লাস্ট ক্লাস ফিজিক্সে, এরপর থেকে মৃদুল স্যার পড়াবে। এই যে চ্যাপ্টারটা এটা আমিই পড়াবো, এরপরে যে বল, এরপরে বল থেকে মৃদুল স্যার পড়াবে, ঠিক আছে? এরপরে আমি কেমিস্ট্রি বায়োলজিতে ফোকাস করব। তুলনা করে, যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে, কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয়, কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয়, তাকে, তাকে পরিমাপের একক বলে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার খেয়াল করো, মনোযোগ দাও। তাহলে স্যার আপনি বললেন যে দৈর্ঘ্য এইটার একক মিটার, তাহলে স্যার 1 মিটার এটা কত দূর হবে? এটা হবে কি জানো? আলো, 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 লাইট, আলোকে আমি যদি যাইতে দেই, তাহলে আলো 29,97,92,458 সেকেন্ডে, অর্থাৎ আলো 1/29,92,97,458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। 1 মিটার বলে। এত সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। তুমি হঠাৎ করে মনে হইতে পারে যে স্যার এটা কি বললেন, মাথার উপর দিয়ে যাচ্ছে। শোনো, তুমি যখন বলো আলোর স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে আলো 1 সেকেন্ডে এত মিটার যায়। তো এখন যদি আমি বলি আলো এত সেকেন্ডে যদ্দূর যায় ততটুক হচ্ছে 1 মিটার, তাইলেই তো হয়। একই তো কথা, 1 সেকেন্ডে এত মিটার যায় না, তো সেকেন্ডের এত ভাগ দিয়ে করলেই তো 1 মিটার হয়। এইটাই ওইটা লিখছি, এই হইল পড়া। আবার তুমি মনে করো ভর, এটার একটা স্ট্যান্ডার্ড কোথায় ফিক্স হয়েছে? ফ্রান্সে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজার, লুভর। ওই মিউজিয়ামে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটা কেমন শুনবা? সিলিন্ডারটা হচ্ছে এই যে এমন সিলিন্ডার, এই যে এমন একটা সিলিন্ডার আছে। এই সিলিন্ডারটা কেমন শোনো? এই সিলিন্ডারটা হচ্ছে এরকম, সিলিন্ডারের একটা ওপেনিং, এরকম একটা সিলিন্ডার আছে। এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 3.9 সেন্টিমিটার আর ব্যাসও হচ্ছে 3.9 সেন্টিমিটার। এই মামুর বেটা এটা প্লাটিনাম আর ইরিডিয়াম ধাতুর তৈরি, প্লাটিনাম এবং ইরিডিয়াম এই ধাতুর তৈরি। এই জিনিসটার যে ভর, এই ভর হচ্ছে 1 কেজি, এই ভরটা হচ্ছে 1000 গ্রাম, এই ভরটা হচ্ছে 1000 গ্রাম। তখন এইভাবে ফিক্স হয়েছে, এইভাবে মিটার এবং দৈর্ঘ্যগুলা ফিক্স হয়েছে। 29,97,92,458 সেকেন্ড, তাই না? 97,92,458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। এমডি রাসেল মি আইডি থেকে সবই অ্যাড হবে, তুমি চিন্তাই করো না, টেনশন করো না। কারণ আমাদের এখন হচ্ছে এইচএসসি এফআরসি নিয়ে আজকে আমাদের লাইভ হবে। আজকে তোমাদের এফআরসি তো মত শুরু করলাম, এইচএসসি এফআরসির লঞ্চিং লাইভ হবে আজকে। আজকে খেলা শুরু, ঠিক আছে? এই জন্য একটু ব্যস্ত সময় যাচ্ছে। গেল না এটা গেল। ঠিক এইবার তুমি বইটা বাইর করো, বইটা বাইর করে তুমি বইয়ের মধ্যে এই যে এই জায়গাগুলোতে যাবা। এই জিনিসটা আমার প্যারা নাই, আমার প্যারা হচ্ছে তোমরা এটা পারো কিনা। এই যে দেখো, এই যে
এটা পারো কিনা? শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 1 মিটার। এই যে এটা হচ্ছে 1 মিটার। কিভাবে আসলো তার হিসাব পরীক্ষায় তোমাদের আসবে এবার ফিজিক্সে। 1 কিলোগ্রামের এক একটি এখনো ধরা হয় কোনটা? ওই যে ফ্রান্সের একটা নির্দিষ্ট ভবনে রাখা প্লাটিনাম, যদিও প্লাটিনাম লিখছে, ইরিডিয়াম দিয়ে তৈরি 3.9 সেন্টিমিটার উচ্চতা এবং ব্যাসের নির্দিষ্ট একটা ভর। আবার দেখো সিজিয়াম 133 একটা পরমাণু আছে। এই সিজিয়াম 133 একটা পরমাণু 919,26,31,770টা কম্পন দিতে যে সময় লাগে তাকে 1 সেকেন্ড বলে। চিন্তা করা যায় কতটা সূক্ষ্ম চিন্তা করতেছে ওনারা। তাহলে তুমি বলো এই নাম্বারগুলা একটু মুখস্থ রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে, এবং এগুলা দিয়ে পরিমাপের একক হিসাব করা যায়। এই স্লাইডটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু পড়বা তোমরা, এটা একটু পড়বা। এবার আমি তোমাদেরকে একটু ম্যাথ করা শিখাবো, একটু ম্যাথ করা শিখাই। তোমরা একটু অনুভব করো আমি তোমাদের এখন কি পড়াচ্ছি। পুরা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, পুরা চ্যাপ্টার পড়া হয়ে যাবে। এখন মনে করো আমি 3টা এক্সট্রা স্লাইড নিলাম। ম্যাথ কেমনে করতে হয় এটা হঠাৎ করে আমি এটা চিন্তা করি না এইভাবে পড়াবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি একটু পড়াবো। দেখো ম্যাথ করতে হয় কিভাবে। আজকের পরে এই চ্যাপ্টার নিয়ে তোমার প্রবলেম হবে না। ম্যাথ করতে হয় কিভাবে তুমি একটু ম্যাথ করবা। কেমনে ম্যাথ করবা দেখো, তোমার সামনে একটা স্কেল রাখি, ধরো স্কেলটা হচ্ছে এরকম, ধরো এটা স্কেলটা এরকম। তুমি একটা কোনো কিছু মাপতেছো, তুমি এখন মাইপা দেখলা তোমার সামনে একটা বস্তু রাখা আছে, ওই বস্তুটা এই জায়গায় এসে ঠেকছে। ধরো প্রত্যেকটা ধরো মিলিমিটারে আছে। এখন 1 2 3 4 5 6 7 8 9 10, তো 1 সেন্টিমিটারের ভিতরে 10টা ঘর আছে, মানে এক একটা মিলিমিটার। তুমি ভাইবা দেখো এই বস্তুটাকে যে আমি এখানে রাখলাম, তাহলে ও কিসের কাছাকাছি আইসা আমার চোখে পড়ছে? 7-এর কাছাকাছি। বুঝো আমি কিন্তু ম্যাথে ঢুকে গেছি। আমার একটু 20 মিনিট সময় দাও, আমি এই যে স্লাইড এগুলো যে আছে এগুলো সারা খুব ভালো পড়াই। তুমি আগে বেসিক বুঝো, কনসেপ্টটা বুঝো, পরে তুমি সব পারবা। এই যে স্কেলটা না মাপতেছি, মাইপা দেখলাম আমি এমন এক জায়গায় এসে এটা থামছে যেটা 7 মিলিমিটারের কাছাকাছি। তো তুমি কোনো একটা কিছুর দৈর্ঘ্য মাপছো 7 মিলিমিটার, কিন্তু তুমি কনফার্ম করে বলতে পারবা না যে এই স্কেলের লাস্ট মাথাটা একেবারে 7-এর বরাবর ছিল, এটা তুমি বলতে পারছো না। তোমার এটা বলার কোনো শুদ্ধতা নাই, কারণ এটা একেবারে পিওর কোনো ডেটা না। তাহলে এটার মধ্যে একটু খাদ আছে। এবার তাহলে কতটুকু ত্রুটি আছে? এই ত্রুটিটা হচ্ছে এই স্কেল দিয়ে সর্বনিম্ন কত মাপা যায়? 1 মিলিমিটার। কয় মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে ত্রুটি হচ্ছে 1 মিলিমিটারের অর্ধেক। এটা মাথায় রেখো। যে কোনো যন্ত্রের ত্রুটি হচ্ছে ওই যন্ত্র দিয়া সর্বনিম্ন পরিমাপযোগ্য মান ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ত্রুটি। তাহলে এটার ত্রুটি কত? 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। এখন তুমি ইমাজিন করো একটু আগে এটা লিখছো, এখন তুমি ইমাজিন করো এই জায়গাটায়। এখন আমি এটার একটু মুছি। তার মানে তুমি এটা হিসাব করছো, একটু আগে হিসাব করছিলে এইখানে এই জায়গায়। এখন আমি হিসাব করতেছি
এই জায়গাটাতে, মানে এটা দুইটা স্লাইড, তাহলে ত্রুটি হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে তোমার যে ত্রুটি 0.5 মিলিমিটার হইল, এইটাকে এখন আমি তুলনা দিব, তুলনা আপেক্ষিক ত্রুটির সাথে, আপেক্ষিক ত্রুটির সাথে। কেমনে? তোমার যতটুকু ভুল হইছে, চূড়ান্ত ত্রুটি, এইটার সাথে তুমি যতটুকু মেপেছ এইটাকে ভাগ করতে হবে পরিমাপকৃত ত্রুটি দ্বারা। আমি তোমাদের কমেন্ট দেখব একটু পর। তাহলে তুমি একটা যন্ত্রকে দিয়ে, মানে একটা স্কেল দিয়ে একটা যন্ত্রকে মাপতেছো, তাহলে তোমার এখানে মিস্টেকটা কত হচ্ছে? মিস্টেকটা হচ্ছে উপরে 0.5 মিলিমিটার, এটা হলো তোমার মিস্টেক, আর তুমি মাপছো হচ্ছে 7 মিলিমিটার, এবং এটাকে শতকরায় প্রকাশ করতে হয়। তাহলে কত হয়? 50/7। তাহলে আমি যদি একটু ক্যালকুলেটরটা ইউজ করে 50/7 করি, তাহলে 7.14%। এই 7.14% হইল তোমার আপেক্ষিক ত্রুটি এই দৈর্ঘ্য মাপতে। এখন তোমরা আমারে বলো, এখন বলো কি বুঝো নাই? আমি বুঝলাম না। আদিব হোসেন প্রধান, তোমারে কমেন্ট পড়তে বলছে কে? স্টুডেন্টের কমেন্ট তোমার পড়া লাগবে কেন? তুমি কমেন্ট পড়তে আসছো না ক্লাস করতে আসছো? তুমি কমেন্ট দেখো না, তোমার কমেন্ট কেন দেখতে হবে? আর তোমাদের সবার কমেন্ট কেন দেখতে হবে? আমি বলছি তোমাদেরকে কমেন্ট দেখা লাগবে, তাইলে এখন বলো তোমরা কি পারো নাই? বলো, আমি শুনি যে তোমাদের মধ্যে না পারা কি আছে। বলো যে কি পারো না, শুনি। সব বুঝাবো। হৃদয় খান, দাঁড়াও। এগুলো তো ক্যান্ডেলা, অবশ্যই মুনজারিন সুলতানা বুঝাবো। সোজা না? হ্যাঁ, আরেকটু যদি ঝামেলা থাকে এটা আমি পরে বুঝাচ্ছি। এখন আমি তোমাদের সবচেয়ে দামি দুইটা জিনিস পড়াবো। নেক্সট 15 মিনিট অনেক দামি, একটু তাকাও। আমি এটা এইভাবে চিন্তাই করি না যে পড়াবো, কিন্তু এখন আমার মাথায় আসছে যে তোমাদের এখন পড়াইতে হবে। কারণ এই যে সৃজনশীল সমাধান যে তোমরা করবা, এই সৃজনশীল সমাধান এবং এমসিকিউ সলভ করার আগে আমার তোমাদেরকে একটা জিনিস দেখাইতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে যে এটার সাথে একটু দেখো ত্রুটি কেমনে হিসাব করতে হয়। এই চ্যাপ্টারে এটাই আসে, আর আসে না। ত্রুটি হিসাব করবা, ত্রুটি ত্রুটি হিসাব করার নিয়ম, ত্রুটি হিসাব করার নিয়ম। তুমি ত্রুটি হিসাব করবা, ত্রুটি হিসাব করবা, এটা না? আচ্ছা, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো আমি কি বলি। ধরো আমি তোমাকে একটা বই দিলাম বা কোনো একটা কিছু তোমাকে একটা দিলাম, তুমি এটারে মাপা শুরু করলা, মাপতে শুরু করলা। খুব মনোযোগ দিয়ে বুঝো, এই যে আগামী 15 মিনিটে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এখন আমি মাইপা দেখলাম কোনো একটা কিছু দিয়ে আমি মাপছি, আচ্ছা মাইপা দেখলাম আমি এইটা পাইছি, ধরো 18 সেন্টিমিটার, দৈর্ঘ্য 18 সেন্টিমিটার পাইছি, আর প্রস্থ পাইছি 8 সেন্টিমিটার। আমি নিশ্চিত আমি যে এখানে মাপছি আমার মাপাটা ঠিক হয় নাই, ভুল হয়েছে, কিছু একটা ভুল হয়েছে। এখন তোমাকে যদি বলে দিত যে তুমি মিটার স্কেল দিয়ে মাপতেছ, মিটার স্কেল দিয়ে মাপছ, মিটার স্কেল দিয়ে মাপছ, ধরো এটা তোমাকে বলে দিল মিটার স্কেল দিয়ে তুমি মাপছ, তাহলে তোমার কতটুকু এরর হইতে পারে? মিটার স্কেল দিয়ে সর্বোচ্চ 1 মিটার মাপা যায়, আর ভিতরে মিলিমিটার। ত্রুটি হবে 1 মিলিমিটারের অর্ধেক, মানে
0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। এইটা হচ্ছে ত্রুটি। এখন এই ত্রুটি হিসাব করতে গিয়া আমি এখন দেখব, আমাকে বলছে, এই প্রশ্নটা হতে বলছে যে ক্ষেত্রফল মাপলে, ক্ষেত্রফল মাপার ভুল কত, ভুল কত? তোমরা বলো প্রশ্ন বুঝছো কিনা, তোমাদের প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আমি আগে তোমাদেরকে একটা ডেমো বুঝাই নিই, তারপর পুরো অধ্যায় বুঝাই ফেলবো। এখন তুমি খেয়াল করো, ক্ষেত্রফল মাপার ভুল কত? মনোযোগ দাও আমি কি বলতেছি। কমেন্ট করার দরকার নেই, কমেন্ট কারোটা পড়ারও দরকার নেই। তুমি দৈর্ঘ্য মাপছো 18 সেন্টিমিটার, কিন্তু এটা মিস্টেক আছে। আর তুমি প্রস্থ মাপছো 8 সেন্টিমিটার। এখন তোমার মাপার সাইজ হিসাবে ক্ষেত্রফল দাঁড়াবে 18 ইন্টু 8 সেন্টিমিটার স্কোয়ার। তুমি এটা বুঝলে তোমার পুরো চ্যাপ্টার বোঝা হয়ে যাবে। তুমি খেলে আমার সাথে আগামী 15টা মিনিট মনোযোগ দিয়ে তাকায় থাকো। তাইলে এইটা হইল 144 বর্গ সেন্টিমিটার। কিন্তু এটাতে সমস্যা আছে, তুমি মিটার স্কেল দিয়ে মাইপা 0.5 মিলিমিটার গ্যাপ পাইছো, তো মিলিমিটার গ্যাপ পাইছো, তো মিলিমিটার মানে এটা তো সেন্টিমিটার আছে, তাহলে ওইটারে সেন্টিমিটারে নিতে হবে। অবশ্যই সেন্টিমিটার নিলে 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 0.05 সেন্টিমিটার। এটা খেয়াল করা লাগবে, এইটাই হচ্ছে আসল ব্যাপার। এখন ত্রুটি সহ দৈর্ঘ্য বোঝো, ত্রুটি সহ দৈর্ঘ্য কত? 18 প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার। আবার ত্রুটি সহ প্রস্থ হচ্ছে 8 প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার। তার মানে প্লাস আর মাইনাস সহ একটা খেলা আছে, আছে খেলা আছে। এখন প্লাস দিয়া কি হইতে পারে? যদি বড় হিসাব করি প্লাস দিয়ে, তাহলে বড় ত্রুটি হিসেবে বড় ত্রুটি হিসেবে ক্ষেত্রফল কত? 18 প্লাস কত হবে? 18 কত 05। আগে তো 18 ছিল, এবার আমি যোগ করছি ইন্টু 8-এর সাথে 0.05, 8.05। এখন আমি এইটা হিসাব করলাম, মনোযোগ দিয়ে বুঝো। তাহলে 18.05 ইন্টু 8.05 গুণ করলে আসে 145.3025 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে বড় ত্রুটি। এইবার যদি ছোট ত্রুটি হিসাব করি, বলে স্যার এটা ছোট বড় বুঝলেন কেমন? প্লাস হলে বেশি হবে, মাইনাস হলে কম হবে। 18 থেকে যদি 0.05 বাদ দেই, তাহলে আসে হচ্ছে 17.95। তাহলে 17.95 ইন্টু 8 থেকে 7.95 সেন্টিমিটার স্কোয়ার। এখন এটার সাথে 7.95 গুণ করলে আসে 142.7025 সেন্টিমিটার স্কোয়ার। এখন তুমি মনোযোগ দাও, যদি আগের থেকে দিচ্ছ, তুমি ভুল সহ মাইপা দেখছিল কত হয়? 144। তুমি প্লাস বাড়াইয়া হিসাব করে দেখছো 145, তুমি কমাইয়া দেখছো 142। এখন আমারে বলো তোমরা হিসাব করবা কেমনে? তাহলে এখন কতটুকু ডিস্টেন্স হয়েছে? এরর, সর্বোচ্চ ত্রুটি। এখন লাইনটা হচ্ছে কি? সর্বোচ্চ ত্রুটি। খুব খেয়াল করো, আমি একটু পর তোমাদের সব টাইম দিব, তোমরা একটু আমার সাথে ভাবো। সর্বোচ্চ ত্রুটি হচ্ছে যেটা বড় না, 145.3025 মাইনাস 144। তাহলে 145.3025 মাইনাস 144 আসে 1.3025।
1.3025 সেন্টিমিটার স্কোয়ার আমি বেশি গুনছি। আর সর্বনিম্ন ত্রুটি ওটা কত ছিল? 144। এটা বড়, তাহলে এটা কম কত? 142.7025। তাইলে 144 থেকে 142.7025 কি করলে হয়? 1.2975 1.2975 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি এখানে যে ক্ষেত্রফল মাপছিলাম, এই ক্ষেত্রফলটা যে আমি মাপছিলাম তার চাইতে কোনটা ডিফারেন্স বেশি হবে? এই যে এইটা বেশি, 1.30 বেশি, এই মামুর ভেটা হইলো আমার ত্রুটি। তাহলে এখন আমি লিখব হচ্ছে, তাহলে আমি যে ত্রুটি হিসাব করতেছি, তাহলে এইবার এইটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি সমান, এটার মধ্যে কোনটা বড়? 1.3025 ডিভাইডেড বাই ওই যে আমি মাপছিলাম কত? 144 ইন্টু 100%। তাহলে 1.3025 130 ডিভাইডেড বাই 144, 0.90 0.9045, এত না 0.9%। এইটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। এইবার বলো আমারে কার কষ্ট আছে বলো শুনি। এবার বলো ম্যাথটা কে বুঝো নাই? এবার বলো তোমাদের কার কষ্ট আছে? আর জিনা জ্যোতি সমস্যা নেই, সিয়াম আল জামান সমস্যা নেই, ত্রুটি মডুলাসের ভিতরে রাখতে হয় না। তোমাদের মধ্যে এমন কেউ আছে? মাকসুদুর রহমান, মন খুলে এবার বলো, আমি তোমাদের কমেন্ট পড়তেছি, বলো কি পারো না? এস কে অপূর্ব, থ্যাংক ইউ। তাইবা ইসলাম, থ্যাংক ইউ। এমডি সাব্বির, কিসের সাউন্ডের প্রবলেম কি বলো? জিহাদ পারবি? কারো কোনো বক্তব্য আছে? এই জিনিসটা বুঝলে, এই জিনিসটা বুঝলে আর কি লাগে? স্যার দশমিকের পর 2টা ডিজিট দিস, সমস্যা নেই, দশমিকের পর 2টা ডিজিট দিস, এর বেশি লাগবে না। এবার আরেকটা জিনিস দেখাই, পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপর তোর স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ যা লাগবে সব ওকে, সব ওকে। দেখো আবার একটু ম্যাথ করার হিসাব, হ্যাঁ ম্যাথ করার হিসাব দেখ, 2 থেকে 4টা জিনিস ম্যাথ করার হিসাব। এবার আসি ম্যাথ করার হিসাব।
এবার আসো কাহিনীটা কেমন হয়। কাহিনীটা হচ্ছে এবার ঠিক ওইটার একটু অন্য ভার্সন দেখব। এখন তুমি মনে করো একটা আয়তাকার বস্তু চিন্তা করতেছ, আয়তাকার বস্তু, একটা আয়তাকার বস্তু, হ্যাঁ, এই একটা আয়তাকার বস্তু। এখন তুমি এটারে মাপতেছ, মাপতে গিয়ে গ্যাঞ্জাম হয়েছে। কি গ্যাঞ্জাম হয়েছে? এটা দিয়ে সমস্যা যেটা হয়েছে সেটা হইল এই, এটারে মাপতে গিয়ে আমার তিন পাশে প্রবলেম হয়েছে। তিন পাশে প্রবলেম মানে কি, আমি এখন এইটা পাইছি 18 সেন্টিমিটার, এইটা পাইছি 8 সেন্টিমিটার, আর আমি উচ্চতা পাইছি 7 সেন্টিমিটার। এখন এই তিনটা হিসাব করতে গিয়ে লাগছে গ্যাঞ্জাম। কোনো একবার বলছে আমি যে মাপছি এতে আমার 4% ত্রুটি হয়েছে। ত্রুটি, এই যে দৈর্ঘ্যগুলো মাপছি না, দৈর্ঘ্য প্রস্থ, মানে আমাকে বলে দিছে প্রশ্নে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা যে আমি মাপতেছি, এগুলা মাপতে গিয়া আমার 4% ত্রুটি হয়েছে। 4% ত্রুটি হয়েছে, ত্রুটি হয়েছে। প্রশ্নটা হচ্ছে আয়তন মাপতে গেলে, আয়তন, আয়তন মাপতে গেলে কত ত্রুটি হবে, এইটা হইল প্রশ্ন। একটু আগে আমি ক্ষেত্রফল মাপছি, এখন আমি আয়তন মাপবো। অনেক সেন্সিটিভ একটা ম্যাথ। তোমার কাছে মনে হইতে পারে এটা কেমন লাগবে আমি জানি না, কিন্তু এগুলো ভং ম্যাথ। একবার বুঝলে এগুলো কোনো পড়াই না, কোনো পড়া না, সব পারবা। এখন তুমি দেখো, তুমি আয়তন হিসাব করতেছ, তো আয়তন হিসাব করতে গিয়া তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইতেই পারো। এবার দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার 3টা গুণ করলে সেন্টিমিটার কিউব। তাইলে এখন তুমি আমারে বলো 18, 8 আর 7 গুণ করলে আসে 1008। তো ভালো কথা, তুমি এখানে 1008 সেন্টিমিটার কিউব পাইলা, কোনো সন্দেহ নেই পাইলা। কিন্তু এখন গ্যাঞ্জাম লাগছে। গ্যাঞ্জামটা কি, তুমি সব কিছুতে 4% মিস্টেক করছো। তাহলে 8 সেন্টিমিটারের 4% হইল 8 ইন্টু 4/100। তাহলে 32কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.32 সেন্টিমিটার তোমার গড়বড় আছে, তোমার সমস্যা হয়েছে। তুমি 8 সেন্টিমিটারের 4% হিসাব করতেছো, 8 না, কত, 7 সেন্টিমিটার, ও 18 সেন্টিমিটার। আচ্ছা, 18 সেন্টিমিটারের 4%, তাহলে এটা হচ্ছে 18 ইন্টু 4/100। তাহলে কি হবে, 18 ইন্টু 4, 72 না? তাহলে এটা হচ্ছে 0.72 সেন্টিমিটার তুমি গড়বড় করছো। আর 7 সেন্টিমিটারের 4% যদি আমি হিসাব করি, তাহলে 7 সেন্টিমিটার ইন্টু 4/100, তাহলে এটা হচ্ছে 0.28 সেন্টিমিটার তুমি গড়মিল করছো। এখন গড়মিল করতে গিয়া তুমি দেখলা যে তোমার দৈর্ঘ্য আসতেছে 18 প্লাস মাইনাস 0.72 সেন্টিমিটার, প্রস্থ আসতেছে 8 প্লাস মাইনাস 0.32 সেন্টিমিটার, আর তোমার উচ্চতা আসতেছে 7 প্লাস মাইনাস 0.28 সেন্টিমিটার। এখন তুমি হিসাব করবা তোমার কতদূর মিস্টেক হয়েছে। তাহলে তোমার ম্যাক্সিমাম আয়তন দাঁড়াবে প্রত্যেকটার যোগফল 18.72 ইন্টু 8.32 ইন্টু 7.28 সেন্টিমিটার কিউব। তাহলে কত দাঁড়াচ্ছে,
18.72 ইন্টু 8.32 ইন্টু 7.28 দাঁড়াচ্ছে হচ্ছে 1133.86 সেন্টিমিটার কিউব। এটা আয়তন। আর মিনিমাম হচ্ছে 18 থেকে 0.72 বাদ যাবে, তাহলে এটা হচ্ছে 17.28 প্লাস 7.68 প্লাস না, তো এটা গুণ হবে তাই না, 8 গুণ আরেকটা হচ্ছে এই 0.28 চলে যাবে, তাহলে আরেকটা হচ্ছে 6.72 এই তিনটা গুণ করলে সেন্টিমিটার কিউব। তাহলে 6.72 ইন্টু 7.68 ইন্টু 17.28 হিসাব করে দেখলাম 891.81 সেন্টিমিটার কিউব আসে। এইবার তাহলে আমার ত্রুটি কত বেশি আসতে পারে? এরর ম্যাক্সিমাম এরর হচ্ছে ওই যে আমি 1008 মাপছিলাম। এখন তোমরা যে মডুলাসের কথা বলতেছো, মডুলাসটা কোন জায়গায় দিতে হয়? মনে করো আমি দুইটা থেকে বিয়োগ করব। এখন আমি যদি মডুলাস দিই তাহলে 1008 থেকে 1133.86 আমি বাদ দিব, প্লাস মাইনাস আমার দেখার বিষয় না। তাহলে 1008 থেকে 1133.86 বাদ দিলে 125.86 সেন্টিমিটার কিউব হয়। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এখানে মাইনাসটা মুখ্য বিষয় না। আর ইরর মিনিমাম হচ্ছে ওই 1008ই, এটাতে এমনি প্লাস আসবে, ডিভাইডেড বাই 891.81। তাইলে 1008 থেকে 891.81 বাদ দিলাম, 116.19 সেন্টিমিটার কিউব। তাহলে এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি? এইটা বেশি। এইটা দিয়ে আমি আমার ত্রুটি হিসাব করব। তাহলে আমার ত্রুটি কত হবে? এটা হচ্ছে কি ত্রুটি? আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বড় কোনটা? 125.86। আমি মাপছি কত? 1008 ইন্টু 100%। এবার আজানের ব্রেক, হ্যাঁ এবার অঙ্কটা করো। আজানের ব্রেক দিলাম আমি একটু।
এখন বল, উঠাইছিস? এটা ত্রুটিটা কত আসে? ত্রুটি হিসাব না করে দৌড় মারছি। ত্রুটি আসে হচ্ছে 125.86 ডিভাইডেড বাই 1008, 12.486। 486 মানে 5, 12.5% এরর আছে। এখন আমার সত্যি করে বলো, তুমি কি বুঝো নাই? কেন বুঝো নাই? কি না বোঝার আছে এই চ্যাপ্টারে? কি কঠিন? আমি বুঝিনি এই চ্যাপ্টারে কি কঠিন। ঠিক আছে, সর্বনিম্ন ত্রুটি কেন বের করা লাগে? সর্বনিম্ন ত্রুটি আমরা বের করি কি, এটা লাগে না যদিও, এখন আমরা তো জানি না যে কোনটা সর্বনিম্ন হবে। এই কারণে যদিও আমরা বুঝতেছি ওইটাই সর্বনিম্ন হবে, কিন্তু ধরো একটু এররটা আমরা বের করলাম, আমাদের এখন জাস্ট এটা একটা ফর্মালিটিস। থ্যাংক ইউ। এদিকে ফরহাদ গাজী, গাজী ফরহাদ আগে করছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। এখন শোনো, যেহেতু আজান দিচ্ছে, তো আজানের সময় তো আমি আসলে কথা বলতে পারবো না, কথা বলা সম্ভব না আজানের সময়ের জন্য আমি ব্রেক দিছি। এখন তোমরা ভার্নিয়ার স্কেলটার মধ্যে একটু আসো, ভার্নিয়ার স্কেলটার মধ্যে আসো, এই যে এই জায়গাটার মধ্যে। আচ্ছা, এটা একটু মুছে দেই, কারণ ঠিক এই স্লাইডটাই পরে আছে, আবার এই স্লাইডটাই পরে আছে। ওকে, কোথায়? এই যে এখানে আছে, এই জায়গাটাতে আছে। এটা হলো স্মার্ট বোর্ডের একটা স্মার্টনেস। ঠিক আছে, আমি একটু বাদ দিয়ে দিলাম। আচ্ছা, ওরা বাদ দিলাম আর ওরা বাদ দিলাম। আচ্ছা, এবার এইটার একটু তুমি বুঝো, খুব মনোযোগ দিয়ে। 3 মিনিট সময় লাগবে, পুরো ভার্নিয়ার স্কেল বুঝে যাবা তুমি। একটা, এটা হচ্ছে কি স্কেল? এটা হচ্ছে মূল স্কেল, এটা হচ্ছে মূল স্কেল, এটা হচ্ছে মূল স্কেল, আর যে উপরেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন তুমি ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো একটা কিছু মাপবা, তো এটারই এক্সটেন্ডেড ফর্মুলা হচ্ছে বা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে স্লাইড ক্যালিপার। যেহেতু স্লাইড হয় তাই এটা আবিষ্কার করছে কি পিয়েরে ভার্নিয়ার। আবিষ্কারক, আবিষ্কারক, আবিষ্কারক হচ্ছে পিয়েরে ভার্নিয়ার, এটার আবিষ্কারক পিয়েরে ভার্নিয়ার। কাহিনীটা কি শোনো, 2 মিনিট এখন থেকে শুরু হইলো। মনে করো তুমি কোনো একটা বস্তুকে এখানে বসাইয়া মাপছো, ভালো কথা, তুমি মাপছো। আচ্ছা, আর একটু সুন্দর একটা বস্তু দেই, আর একটু ডিজাইন করি, সময়টা নষ্ট করি। তো এখানে একটা বস্তু দিলাম, এই বস্তুটারে তুমি মাপছো, এটা কিছু দিয়ে মাপছো, মাপছে পরে ও ডাইনে সরে গেছে। তো ডাইনে সরে যাওয়ার কারণে এই স্কেলটা, এই স্কেলটা, এই যে এটা যেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলের এটা কোন দাগ? ভার্নিয়ার স্কেলের এটা 0 দাগ। একটু ঠান্ডা মাথায় শোনো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 0 দাগ মূল স্কেলের যে ঘরটাকে অতিক্রম করবে, অতিক্রম, ওইটার নাম হচ্ছে মূল স্কেল পার্ট বা মেইন স্কেল রিডিং। এইটার নাম হচ্ছে মূল স্কেল পার্ট। কত? মূল স্কেল পার্ট কত? 10 মিলিমিটার। কেন স্যার বুঝলেন? কারণ 10 ঘর গেছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভার্নিয়ার সমপাতন। যখন তুমি বস্তুটারে বসাইবা, ভার্নিয়ার স্কেলটা এটার একটু ডান দিকে সরে যাবে। ডান দিকে সরে গেলে তুমি খেয়াল করবা ভার্নিয়ারের কোন দাগটা মূল স্কেলের কোন দাগের সাথে লম্বালম্বি মিলে যায়, লম্বালম্বি। মূল স্কেলের কোন দাগের সাথে লম্বালম্বি মিলে, ওইটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন, কোইনসিডেন্স। ভার্নিয়ার কোইনসিডেন্স, কোইনসিডেন্স মানে ভার্নিয়ার স্কেলের যে কোনো দাগ মূল স্কেলের যে কোনো দাগের সাথে মিলবে, ভার্নিয়ারের যে দাগটা মিলবে সেটাই কোইনসিডেন্স। তাহলে আমি এখানে দেখতেছি
1 2 3 4 5 6 7 8 9 কিছুই মিলে নাই, মিলছে এই 10 নম্বরটা। এই 10 নম্বর দাগটা, ভার্নিয়ারের 10 নম্বর দাগটা মূল স্কেলের কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে গেছে, লম্বালম্বি। এই মামুর বেটা এইটার নামই হইল ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন। সমপাতন, ধ্রুবকটা ভুল লিখছি, সমপাতন বা ভার্নিয়ার কোইন্সিডেন্স। কত? 10। ভার্নিয়ারের 10 নম্বর দাগটা মিলে গেছে, এটা কিন্তু একটা দাগ, এখানে কিন্তু একক নাই। এরপর ভার্নিয়ার ধ্রুবকটা কত? ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা হচ্ছে সহজ একটা জিনিস। ধ্রুবক মানে এতটুকু বিচ্যুতি আছে, ধ্রুবক মানে S/N। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, তার মানে 0.1 মিলিমিটার হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাইলে এই হইল ভার্নিয়ার ধ্রুবক। ধ্রুবক কত? 0.1 মিলিমিটার, এটা ভার্নিয়ার ধ্রুবক। এখন এই যন্ত্রটা যেটা মাঝখানে বসাইছি, ওর দৈর্ঘ্য কত? ওর দৈর্ঘ্য মাপার বুদ্ধি হচ্ছে মূল স্কেল পাঠ, মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কোইন্সিডেন্স মানে ভি ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট মাইনাস প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি, যদি কোনো যান্ত্রিক ত্রুটি থাকে। তো এখানে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। এই যান্ত্রিক ত্রুটির হিসাবটা আমি আগের ইউটিউবে অনেক বছর আগে, 6-7 বছর আগে রেকর্ড করে রাখছিলাম, যদি কারো দরকার হয় দেখে নিতে পারো। আমি ভিডিওগুলো দিয়ে দিব না। সুপর্ণা, আমার একটু মনে করে দিস। তাহলে এই যে এম, তো এমটা কত? 10 কত? মিলিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন হচ্ছে 10, তার সাথে ভার্নিয়ার ধ্রুবক কত? 0.1 মিলিমিটার। যান্ত্রিক ত্রুটি তো নাই, তাহলে এটা কত হবে? 10.1 মিলিমিটার। 10.1 মিলিমিটার, এটা হইল এই যন্ত্রের দৈর্ঘ্য। এই হইল পড়া, বলো। ইটস রিহান, সব দেখে ফেলছিস? বলিস কি শোনা, একটু আসিস অফিসে, তোরা একটা টি-শার্ট দিব। তোরা কিছু স্টুডেন্ট আমাদের খুব আপন, খুব কাছের। সিন ভার্নিয়ার স্কেলের একটা না একটা মিলবেই। রাসাক, আপেক্ষিক মানে হচ্ছে তুলনা। তুই যদি কোনো কিছুর সাথে তুলনা দেস, সেটা হইল আপেক্ষিক। ও সরি, আমি মনে হয় ওটা 0.1 ধরছি, এটা 11 মিলিমিটার হবে। হ্যাঁ, আমি এটা হবে 11 মিলিমিটার। সরি, ওই যে 10 আর 1 পয়েন্ট মানে 1 মিলিমিটার যোগ হবে। থ্যাংক ইউ। আয়নান বিন আবু বকর, আমার ক্লাসগুলো সব 9-এ শেষ করে ফেলছিস? থ্যাংক ইউ। তুর্য, তোরা দূরের না, তোরাও কাছের। এই নাজেরা বেগম, যখন ত্রুটি 50%-এর বেশি হবে তখন আর গ্রহণযোগ্য হবে না। দিয়া, থ্যাংক ইউ। অফিসে আসিস শোনা, একটা টি-শার্ট দিব তোদের। তাহমিনা আক্তার, এস এর মান সবসময় একই হয়। গোলাম রাব্বি, মৃদুল স্যার পরের ক্লাস থেকে নিবে, নেক্সট উইক থেকে নিবে মৃদুল স্যার। আচ্ছা সুপর্ণা, তোরা দিবা না, যা। আচ্ছা উত্তম, এই বিবেক, ঘনত্বের ত্রুটির মান কোনো ব্যাপারই না, কোনো ত্রুটির মানই কোনো ব্যাপার না, কোনো ত্রুটির মানই কোনো ব্যাপার না। তুই যদি এখন মনে করো যে স্যার ঘনত্বের ত্রুটির মান বাইর করবি, বাইর কর, তোর ইচ্ছা। ঘনত্বের ত্রুটির মান, এটা কি এমন সমস্যা? ঘনত্বের ত্রুটির মান আমি বের করব, এটাতে কি সমস্যা? তো ঘনত্বের সূত্রটা কি? রো ইকুয়ালস টু m/v। তো একটু আগে তো আমি ভিএরটা বের করলাম না?
তো একটু আগেই তো আমি ভর মাপতে গিয়ে একটা ত্রুটি হবে, তো ভর মাপতে গিয়ে যে ত্রুটিটা হবে সেই ত্রুটিটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আর এই যে এখন ভি মাপতে গিয়ে যেটা হবে সেইটাও আপেক্ষিক ত্রুটি। তো একটু আগে আমি যেটা ভি মাপছি, ভি একটু আগে এই যে এখান দিয়ে যে ভিটা পাইছি এত পার্সেন্ট এরর, তো এত পার্সেন্ট এররটা এইখানে অ্যাড করে দিবি, এত এরর বা এত এরর, তাইলেই তো হয়। করে দেখ, নিজে করে দেখ। আগে একটা রাশি বের করছি, এখন দুইটা রাশির অনুপাত বের করব। এই শোন জিহাদ, জিহাদ শোন, মূল স্কেল পার্ট হচ্ছে, মূল স্কেল পার্ট শোন, মূল স্কেল পার্ট হচ্ছে বস্তুটাকে দুইটা চোয়ালের মাঝখানে বসানোর পরে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যে দাগটা অতিক্রম করবে সেটাই মূল স্কেল পার্ট। বইটা একটু খুলে দেখ। আচ্ছা জামিল আসিস, হুমায়রা শোনা, মৃদু স্যার নিবে, পরে ঝামেলা হলে আমি নিব, টেনশন করিস না। পাবি ওপি, তোর টি শার্ট পাবি। হৃদয় আসিস, পরীক্ষার পরে আসিস। স্যার ভরের আপেক্ষিক ত্রুটিও সেমভাবে বের করবি। ভরের ক্ষেত্রে তো একটা মান, ভর মাপার ক্ষেত্রে তো তুই মাপতেছিস ভরের কেজি মাপতেছিস, তো কেজির একটা মান আসবে, তো সেটা প্লাস মাইনাস হবে, ওইটা যতটুকু হবে অতটুকুই। কিন্তু আয়তন বের করতে গেলে তো তিনটা রাশি হিসাব করতে হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তখন তিনটা হিসাব করে একটা পার্সেন্টেজে আসবি। ঠিক আছে আব্দুল আহাদ, দিব, আসিস, টি শার্ট দিব না তোদের। এখন আমার কথায় আমি মেইন পড়া শুরুই করতে পারলাম না এখনো। আচ্ছা, আমি তো এখন সৃজনশীলের কিছু বেসিক পড়াইছি, এবার কিছু একটু এমসিকিউ সলভ করে নিই। আমি একটু তোদেরকে এমসিকিউ সলভ করে নিই। বল এমসিকিউ 1, আগে তোদেরকে একটু পড়াই নি, এমসিকিউ সলভ করাই, বাকিটা পড়াবো না। বল প্রথমটা বল, আগে এটা একটু সলভ করাই। এটা দেখছস, পরীক্ষার খাতায় আসবে এটা। আচ্ছা, এটা বোঝার জন্য তোদেরকে আগে এটা একটু বুঝাই নি, খেয়াল কর। আগে একটু বেসিকটা বুঝাই নি, তারপর তোদেরকে আমি বলতেছি। দেখ, ডেসি সেন্টি মিলি মাইক্রো, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানোপিকো ফেমটো অট্টো, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানোপিকো ফেমটো অট্টো, অ্যাটো অ্যাটো, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানোপিকো ফেমটো অ্যাটো। হ্যাঁ, আচ্ছা এটা তো বুঝলি। তার তার পরেরটা দেখ, ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরাপেটা এক্সা, ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরাপেটা এক্সা। সেটা কেমনে পারবেন? পারবো হচ্ছে এমনে, ফিল কর আমি কি বলি। একটা দেখ, একটা কেমনে বুঝাই। 100 টেরাবাইট, 100 টেরাবাইটস ইকুয়ালস টু কত কিলোবাইটস? বল, উত্তর বল। তোদের সময় দিলাম 1 মিনিট, যা, তোদের 1 মিনিট সময় দিলাম, কর। 100 টেরাবাইট সমস্যা নেই, টি শার্ট দিব না তোদের, যা বল। 100 টেরাবাইট সমান কত কিলোবাইট? এটা পারবি? দেখ 1 মিনিট দেখ, একটু মনে রাখ বুদ্ধিটা কি দেখ। টেরা 100, 100 টেরাবাইট, টেরা মানে হচ্ছে, টেরা মানে 10^12। মনোযোগ দে, মনোযোগ দে, কোনো কথা বলিস না। এই যে টেরা মানে 10^12 ইন্টু 100 মানে 10^2, হিসাব করলে 10^14। এইটা কি করলে এইটার সমান হবে? কি করলে, কি করলে? এখানে 14 আছে আর এখানে 3 আছে, তাহলে অবশ্যই এখানে 10^11 করতে হবে, তাইলেই হবে। হবে, হবে। তার মানে 100 টেরাবাইট সমান 10^11 কিলোবাইটস। বলো কার বুঝতে সমস্যা হয়েছে? বলো,
আগে শুনি, কার বুঝতে সমস্যা হয়েছে শুনি। আচ্ছা আসিস, মাইশা তাসনিম আসিস। আচ্ছা পারবি, বুঝছস, বুঝছস, সোজা জিনিস, সোজা জিনিস, অনেক সোজা। আচ্ছা আরেকটা বুদ্ধি দেখাই, আরেকটা বুদ্ধি দেখাই, দেখ এই যে এখানে দেখ, উপসর্গ বা গুণিতকটা কি জিনিস, ছোট ছোটটা হিসাব কর। মনে কর আমি বললাম ন্যানোবাইট 10 টু দি পাওয়ার, বুঝ বুঝ বুঝ, 10 টু দি পাওয়ার 23, 10 টু দি পাওয়ার 23 ফেমটোবাইটস, ফেমটোমিটার সমান কত কিলোমিটার, কত কিলোমিটার? ধর এটা একটা প্রশ্ন, 10 টু দি পাওয়ার 23 ফেমটোমিটার সমান কত কিলোমিটার? তো এখন ফেমটো মানে 10 টু দি পাওয়ার -15 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মিটার ইকুয়ালস টু কিলোমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার 3 মিটার, মিটার। তাহলে 23 থেকে 15 গেলে, 23 থেকে 15 গেলে থাকে কত? 8, 8 থাকে। তাহলে এখানে 8 হয়, এখানে কত আছে? 3। তাহলে নিশ্চিত এখানে 10 টু দি পাওয়ার 5 দিতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার 23 ফেমটোমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার। এবার বল কে বুঝতে, কার বুঝতে সমস্যা হয়েছে শুনি, এবার শুনি, বলো কার বুঝতে সমস্যা হয়েছে। টেল মি বয়েজ অ্যান্ড গার্লস। আচ্ছা তোদেরকে টি শার্ট দিব, 500 টাকা করে দিবি, দেখিস। আমাদের টি শার্ট কিন্তু প্রিমিয়াম টি শার্ট, দেখো যেটা প্রিমিয়াম, আমরা প্রিমিয়ামকে প্রিমিয়াম বলি না, যেটা প্রিমিয়াম ওটা দেখতেই প্রিমিয়াম, বুঝছো? আসছে দুষ্টু কোকিল। এবার দাগা, এবার দেখ, এবার দেখ, বুঝছিস? এখন বুঝছিস, বুঝছিস রে? এবার মনোযোগ দে। এখন যদি এরকম হয় আর একটু বড় সড়ো, যে 10 টু দি পাওয়ার 8 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার, যদি এমন প্রশ্ন হয়, খুব মজার প্রশ্ন, 10 টু দি পাওয়ার 8 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার, তো কি হয়েছে? 10 টু দি পাওয়ার 8 তো ঠিক আছে, ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9, আর সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার-2, মানে সবগুলোর আমি মিটারে নিছি। এখন 8 থেকে 9 গেলে দেখে -1, কি করলে এখানে -1 হবে? এখানে 10 দিয়ে গুণ করলে -1 হবে। তার মানে 10 টু দি পাওয়ার 8 ন্যানোমিটার মানে 10 সেন্টিমিটার। এই হইল পড়া, এই হইল বিষয়, কোনো সমস্যা নাই। যদি এরকম প্রশ্ন হয় যে 10 টু দি পাওয়ার 23 এটো জুল, এটো জুল, জুল সমান কত মেগা জুল, কত মেগা জুল? খুব মজার প্রশ্ন, 10 টু দি পাওয়ার 23 এটো জুল। তো এখন মজার জিনিস, হ্যাঁ, 10 টু দি পাওয়ার 23 তো আছেই, এটো মানে 10 টু দি পাওয়ার-18 জুল। তো 23 থেকে 18 গেলে থাকে হচ্ছে 5। তো মেগা মানে 10 টু দি পাওয়ার 6 জুল। কি করলে এখানে 5 হবে? এখানে 10 টু দি পাওয়ার-1 দিলে 5 হবে। তাহলে 10 টু দি পাওয়ার-1 মানে 0.1 মেগাজুল। এখন আমারে তোমরা বলো, এইগুলা যে আমি লিখছি কার বুঝতে কষ্ট হয়েছে, মন খুলে বলো।
না বিবেক, আমরা রুটিন চেঞ্জ করব। যেমন দেখ, রুটিনটা আমরা কেমনে চেঞ্জ করব, এরপরে আমার দেখ আগামী সপ্তাহে 3টা ক্লাস আছে, বায়োলজি, কেমিস্ট্রি, বিজিএস। তো বায়োলজি আর বিজিএস ক্লাসটা 7:30 বা 6:30টায় থাকবে, 7:30টায় থাকবে। আর কেমিস্ট্রি ক্লাসটা বড় হবে, ওইটারে দিব সকালবেলা, সকাল 10টায় শুরু করবো ইনশাল্লাহ, 1টায় শেষ হবে। আর যেদিন আমাদের 2টা ক্লাস থাকবে, ওই দিন যদি আমরা 7:30টায় শুরু করি, ওই ক্লাস শেষ হইতে হইতে 9:30, 10টা বেজে যাবে। আর পরের ক্লাস যদি 10টায় শুরু হয়, ওইটা শেষ হইতে হইতে 1টা বেজে যাবে। এটা সমস্যা, ভেরি মাচ প্রবলেম। উই ডোন্ট ওয়ান্ট এনি প্রবলেম, উই ওয়ান্ট হেলদি এনভায়রনমেন্ট। দুনিয়ার সোজা। এখন বল, এই চ্যাপ্টারের সিকিউ কি সলভ করবো আমি? সিকিউর তো বেসিক সলভ করে দিছি। এখন তুই আমারে বুঝা যায় কোন সিকিউ পারবি না। সব সিকিউর উত্তর দিয়ে রাখছি আমি একটু পর। আচ্ছা, আমি জানি কোনটা শুরু করছিলাম, আগে একটু যাই। আমি এমন আসতেছি জায়গা মতো আসতেছি। এই যে এটা টেরা কত, পিকো কত? পিকো 10⁻, টেরা আর পিকো, এবার দেখো এই যে কই টেরা কই পিকো। তাইলে প্রথমটাই চিন্তা করো, এখন যখন এমনটা দিবে তোর মাথাটা একটু ঘুরবে না? হ্যাঁ, এই যে কই টেরা 10⁻12, আর পিকো হচ্ছে 10⁻−12। কোথার জিনিস কোথায় আমি বুঝতে পারলাম না। অভাব নাই। তার মানে অ্যাকর্ডিং টু দিস, এই 10⁻12 is way bigger than 10⁻−12। তাহলে রাইট অ্যান্সার এইটাই হবে। টেরা ইজ গ্রেটার দ্যান পিকো। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে বলো। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা রজার বেকন। কোনো কথা নাই, মুখস্থ, রজার বেকন। পরেরটা, এই হানিফ তাড়াতাড়ি উত্তর দে। এই ইডস, বলো ইডস কি নাম রে বাবা। কে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন? বিজ্ঞানী থ্যালিস। বলা সেটি কেমনে মনে রাখতে হবে? মুখস্থ, বারবার পড়া। বিজ্ঞানীরা গ্রহ নক্ষত্রে গ্যালাক্সির কত শতাংশ ব্যাখ্যা করতে পারে? একদম বইয়ে আছে 4%। কিরে পারবি না? আলোক বিজ্ঞানের স্থপতি হিসাবে নিচের কোনটি? আলোক বিজ্ঞান, অপটিক সায়েন্স, আসলে হাইয়াম, ইবনে আল হাইয়াম। কোটি বার আসছে, কোটি বার। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতি পদার্থের ঘোষণা দেন? বলো, কোন বিজ্ঞানী প্রতি পদার্থ এন্টি পার্টিকেল মনের মধ্যে আসবে মানে সাথে সাথে বিজ্ঞানী ডিরাকের নাম মনে রাখতে হবে। বিজ্ঞানী ডিরাক। কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু দূরে সরে যাচ্ছে? কে? কথা বলিস না কেন? কে দেখাচ্ছে? ওনার নাম হচ্ছে এডউইন হাবল। এডউইন হাবল। নিচের কোনটি স্কেলার রাশি? ও তেরি, কি পরিমাণ ভয়াবহ কঠিন প্রশ্ন। সময় স্কেলার রাশি। এসআই একক ব্যবহৃত সবচেয়ে ছোট উপসর্গ কোনটা? তোরাই বল, আমি বলবো না। ফেমটো বোঝাই যাচ্ছে। পেটা 10⁻12, ফেমটো 10⁻−5, ন্যানো 10⁻−9, 10⁻−6, এটা তো প্লাস 10⁻15 পেটা। তাহলে অবশ্যই ছোট হচ্ছে ফেমটো। 1 পিকো ফ্যারাডে সমান কত ফ্যারাডে? ইরে বাপ রে বাপ, এটা কি ভাবা মতো যায়? পিকো ফেমটো এটো, তো ফেমটো যদি 15 হয় তো পিকো -12। আচ্ছা, 1 টেরা বলো, 1 টেরা কত বলো? ওটার তো উল্টাটা করলে, -12 উল্টা করলে টেরা হবে। এইগুলাই পরীক্ষায় আসে। স্লাইড ক্যালিভার্সের মান, ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত? এখন দেখো
কি যে একটা অস্থির জিনিস। ভার্নিয়ার ধ্রুবক ইকুয়ালস টু এস বাই এন, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা চাইছে। তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এটা, তো এটারে এই পাশে নিয়ে এটারে এটা দিয়ে ভাগ করতে হবে। মূল স্কেলের মান হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এটারে সেন্টিমিটারে মিলিমিটার নিতে গেলে 10 দিয়ে গুণ করতে হয় সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে, নাকি? কারণ 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, তাহলে এটারে যদি 10 দিয়ে গুণ করে একটা শূন্য কমে যাবে, তাহলে একটা শূন্য কমা মানে 0.05, তাহলে এটা মিলিমিটারে হবে। তাহলে এইটা হবে 5 ডিভাইডেড বাই 100, তাহলে 1/20, টোটাল সংখ্যা হচ্ছে 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। এখন যদি কোনো প্রবলেম থাকে তাহলে সিক্কুর পেরা কান্দাকাটি করা ছাড়া আমার আর কোনো গতি নেই। এগুলা বাচ্চাদের পড়া সব, এরপরে তোমাদের আর প্রবলেম হবে না এই চ্যাপ্টারে। এই যে একটা দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ওই যে দেখো, প্রধান স্কেল পার্ট এটা হচ্ছে এম এর মান, ভার্নিয়ার সমাপতন এটা হচ্ছে এর নাম, ভার্নিয়ার ধ্রুবক ভিসি। এসব অঙ্ক করার সময় আছে, একটাই সমস্যা, সেটা হচ্ছে এইটা মিলিমিটার আর এটা সেন্টিমিটার। এটা একটু মনোযোগ দিয়ে দেখবা তোমরা, তাহলে 5 তুমি যদি ওরে মিলিমিটারে নাও, সেন্টিমিটারে নাও, তাহলে 5 প্লাস 7-এর সাথে এখানে গুণ দিতে হবে 0.01 মিলিমিটার, তাহলে এটা গিয়ে দাঁড়াবে 5.07 মিলিমিটার। তুমি এইভাবে করতে পারো। আর যদি তুমি মনে করো তুমি সেন্টিমিটারে করবা, সেন্টিমিটার, হ্যাঁ এটা সেন্টিমিটারে হবে, কারণ আমি 5 তো সেন্টিমিটারে নিছি আর এটারে সেন্টিমিটার নিছি। আর যদি মনে করো মিলিমিটারে করবা, তাহলে এইটারে মিলিমিটার আনতে হবে। তাহলে মিলিমিটার আনলে হবে এটা কি 50 প্লাস 7 ইন্টু 0.1, এখন আসবে মিলিমিটারে, তাহলে এইটা হবে 50.7 মিলিমিটার। এইটা আর এইটা একই কথা, এটা সেন্টিমিটার, এইটা আর এইটা একই কথা, 10 দিয়ে গুণ ভাগ। কে বুঝো নাই? আমার একটু বলো, কে বুঝো নাই? জার্সি পাবি না, জার্সি পাবি না। 13D হবে না? 5.07 সেন্টিমিটার, ইয়েস 13D। 13D সাজেশন বইয়ের গুলাই তো এগুলা, সাজেশন বইয়ে যা দিছে এইটাই দিছে, এগুলাই দিছে, খুলে দেখ। সাজেশন বইয়ের যে সিকিউগুলা আমি দিছি কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্সে, মৃদু স্যার তো দিছে, এই সব জিনিসে আছে। টেনশন নিস না। অল ক্লিয়ার? রাজিন সুলতানা বলো, এটা আরবি নাম। হ্যাঁ আমি শেষ করব, নামাজ পড়ার জন্য একবার একটা ব্রেক দিব, আমি শেষ করব। আমার আবার 8:30টায় ইসে আছে, HSC 25-এর লাইভ আছে, HSC 25। এই যে এইসব বলার দরকার আছে, করার দরকার আছে। ঘরের দৈর্ঘ্য এটা হইল S, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 এটা N, ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে S/N, 1/10, 0.1 মিলিমিটার। এবার মস্করাটা দেখো কেমন দুষ্টের দুষ্ট, এখানে কিন্তু মিলিমিটার একটাই আছে, কিন্তু এই মিলিমিটার এটা অ্যান্সার না। তাহলে মিলিমিটারে সেন্টিমিটার নিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তো 10 কি 0.01 সেন্টিমিটার। এই দুষ্টামিটাই তোমাদের হলে, পরীক্ষার হলে হবে।
এখন তোমরা বলো, ইজ ইট ডিফিকাল্ট? ইজ ইট অ্যাকচুয়ালি ডিফিকাল্ট? আই ডোন্ট থিঙ্ক সো। হুমায়রা কুইন আইডি থেকে সাজেশন বই আসতে এখন তো, তখন আমাদের শুরুতে একটু গ্যাঞ্জাম লাগছিল, মানে একসাথে 5,000 অর্ডার হয়েছে। এখন দিনে 200-250 অর্ডার থাকে। সো 200-250 অর্ডার আমরা 2 থেকে 3 দিনের মধ্যে দিয়ে দিতে পারি, সমস্যা নাই। সর্বোচ্চ সর্বোচ্চ 72 ঘন্টা লাগার কথা। আরেকটাই বলছে 14D। কে বলছে 14D? কে বলছে 14D? দুষ্ট। চিনিস 14D? আচ্ছা এমডি সায়েম, কোন সময় সেন্টিমিটার হবে আর কোন সময় মিলিমিটার হবে নির্ভর করবে তোর ডেটা কি বলতেছে। এই যে দেখ, আমি মিলিমিটারই বের করছিলাম, কিন্তু এখানে আমার অপশনে কি দেওয়া আছে? সেন্টিমিটার। তো আমি বের করে নিছি অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডেটা। থ্যাংক ইউ। আচ্ছা ইকবাল মাহমুদ আসিফ, তোর 5 দিন লাগছে তাই না? অনেকে আছে 1 দিনেও পাইছে। সাজেশন বইয়ের সব সাবজেক্ট আছে। থ্যাংক ইউ। এবার আয় পরেরটায় দেখ, এই যে দেখ, পিচ, ন্যূনাঙ্ক, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এ বুঝিস এগুলা? এ দেখ, মানে ন্যূনাঙ্ক এটা হচ্ছে স্ক্রু গজের ক্ষেত্রে ন্যূনাঙ্ক। ওই যে ন্যূনাঙ্ক মানে হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ন্যূনাঙ্ক, হ্যাঁ, এটা হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে পিচ মানে কি? পিচ মানে হচ্ছে স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটাকে একবার ঘোরালে সেটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটার নাম পিচ। আর বৃত্তাকার স্কেলটাকে এক ভাগ ঘোরালে, এক ভাগ, সেটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তার নাম হচ্ছে ন্যূনাঙ্ক। সিম্পল। তাহলে পিচ কত? ন্যূনাঙ্ক আছে আর পিচ আছে। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বাইর করতে গেলে পিচকে ন্যূনাঙ্ক দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা মিলিমিটার আর এটা সেন্টিমিটার। তাইলে 2 মিলিমিটারের সেন্টিমিটার নিতে গেলে এটার যদি আমি সেন্টিমিটারে নেই তাহলে কি হবে? পিচ কত? 0.2 আর এটা কত? 0.002। তাইলে উপরে হচ্ছে 2/10 আর নিচে হচ্ছে 2/1000। তাহলে 2/10কে 1000/2 দিয়ে ভাগ করলে 100 আসে। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই 10 স্কোয়ার। কি এমন কঠিন? কি কঠিন? কোথায় কঠিন? हमको समझ में नहीं आता। আচ্ছা সুমাইয়া খাতুন, খুব মানে ব্রুজ বাইর করতে বলছে সেফটি বিন। আচ্ছা তুই একটা অফিসে জয়েন কর। তুই যেদিন আমার লাগে জয়েন করবি ওই দিন মনে কর মেয়েদের জন্য একটা আলাদা শাটল সার্ভিস দিব, যা হবে। ওহি সহি আইডি থেকে। এখন আবার এই যে প্র্যাকটিক্যাল যে দেখাবো, এই প্র্যাকটিক্যাল দেখে আমি একাডেমিকে কিছু ক্লাস নিচ্ছি, কিন্তু এফআরসিতে প্র্যাকটিক্যাল দেখে কখন ক্লাস নিব? 11টা সাবজেক্ট, সবগুলো চ্যাপ্টার, ডিফিকাল্ট হয়ে যায়। বুঝছো কষ্টটা কোন জায়গায়? তুমি আমার ইসের ক্লাস দেখো, ইউটিউবের ক্লাস দেখো, আমি দিয়া ওই যে হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে পড়াইছি, কিন্তু এখন এইখানে তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একটা স্পেসিফিক টপিকে তো অনেক ডিপ ডিগিং করা যায় না। এই ধর স্ক্রুগজের স্মরণকে কি বলে? স্মরণ। স্ক্রুগজের স্মরণ, স্মরণ মানে হচ্ছে একবার ঘুরেলে সেটা হচ্ছে পিচ। স্মরণ। এই যে দেখো একদম সোজা করো,
পিচ এত, লঘিষ্ঠ গণনা তো করো। এটা রাইট অ্যান্সার কি হবে বলো? এটা তোমরা করো। সব আমি করে দিলে হবে না, বলো। সব আমি করে দিলে হবে না। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত হবে এখানে? ওই যে 0.5 মিলিমিটার পিচ আর লঘিষ্ঠ গণন। একটি স্ক্রুগজের সাজের তারের ব্যাস এত পাওয়া গেল। তাইলে আমার প্রশ্ন হচ্ছে বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা বা ভাগ সংখ্যা। তাহলে এটা বাইর করার বুদ্ধি কি? বাইর করার বুদ্ধি হচ্ছে ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট হচ্ছে লিস্ট কাউন্ট হচ্ছে পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই যে এটা। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা চাইছে, তাহলে পিচকে লিস্ট কাউন্ট দিয়ে ভাগ করব। পিচ কত? 0.5 মিলিমিটার। আর বৃত্তাকার স্কেলের লঘিষ্ঠ গণন কত? এই যে 0.01 মিলিমিটার। তাহলে 5/10 1/100 দিয়ে ভাগ করলে 50 হয়। এই যে এটা হচ্ছে 50। বলো কার কষ্ট আছে? বলো। এমসিকিউ 15 নম্বর বুঝি নেই। কি সে 15 নম্বর বুঝি নেই মানে? 15 কি বলিস তোরা এগুলা? 15 নম্বর কি বুঝিস নাই? এগুলা ইজি রে। তোরা বিশ্বাস করে এগুলা সহজ। থ্যাংক ইউ মুনজিরিন। 14 নভেম্বর বই অর্ডার করে এখনো পাস নাই। এটা নির্ঘাত ইন্তেকাল করছে বই। রাস্তার মাঝখানে যাইতে গিয়ে বই মারা গেছে। পৃথিবীর সবাই বই পাইল। আজকে অবশ্যই এক্সাম হবে। রিয়াকশনগুলা অবশ্যই হ্যাঁ, এক একজন এক এক রকম ভাবে বলবা যে স্যার আমরা পারি। ডেফিনেটলি তোমার চেষ্টার উপর ডিপেন্ড করবে। আমি একটু সিকিউতে যাই। এখানে সব এমসিকিউ, এগুলো সব সোজা এমসিকিউ। সব কোনটার কথা বলবো, কোনটার কথা? এই যে দেখো, মনে করো যে এমন একটা যদি আসে, ধরো এমন একটা প্রশ্ন আসলো, তো এটা তো না দেখে আমি বলে দিতে পারবো। ওই যে প্রধান স্কেল পার্ট এম ভারণী দ্রবক বিসি সমবর্তন বি দণ্ড নির্ভর সূত্র, এতক্ষণ ধরে এটাই করলাম। এই যে এইটাই তো করলাম। ইজি। দেখাই আচ্ছা দেখো, আসো 2024 সালে কি প্রশ্ন আছে দেখো। 2024 সালে কি প্রশ্ন আসছে? মামুর বেটা কইরে। আচ্ছা, তোমাদের প্রশ্ন আসার আগে একটু দেখাই তোমাদের জন্য আমি প্র্যাকটিস শিটে কি রাখছি। এই যে প্র্যাকটিস শিট, এই চ্যাপ্টারে এমসিকিউর জন্য যা লাগবে দিয়ে রাখছি। ভালো কথা, কিছু সূত্র আছে, একক আছে, স্বাভাবিক, মানে একটু দিতে হয় বলে দিছি, অফিসিয়াল দেওয়া। সূত্রের কিছু ব্যাখ্যা আছে। এরপরে এই যে এটা সবাই জানে, সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো, সবাই জানে, একটু থাকার জন্য আমি দিছি। এগুলো হচ্ছে মানে স্কেলার রাশি মনে রাখার কৌশল। সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, ভর, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, দৈর্ঘ্য। আচ্ছা, ভালো কথা, এগুলো মৌলিক রাশি। হ্যাঁ, তারপরে সূত্র আছে কিছু, ভালো কথা, এটা আমরা জানি। কিছু কথাবার্তা আছে, এগুলাকে একটু গুছিয়ে দিছি যেন তোমাদের কাছে ইজি লাগে। এরপরে এই ভং তোমরা পারো। এরপরে আল্লাহর দুনিয়ার যত জ্ঞানমূলক প্রশ্ন আছে। কি কি? রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না বরং অন্য রাশি এদের উপর নির্ভর করে, তাদের মৌলিক রাশি বলে। মাত্রা কি? একটি রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। কারণ মাত্রা নিয়ে তোমরা কেন টেনশন খাও? এই যে দেখো, তোমাদের মাত্রা নিয়ে টেনশনের কাহিনী কি? তোমাদেরকে আমি আজকে একটা ক্লাস দিব। তোমাদের যদি সময় থাকে আমার একটা রিকোয়েস্ট শোনো, তোমাদেরকে বলি। আজকে তো আবার এই যে সাইফুল স্যারের ক্লাস আছে। তুমি যদি ইউটিউবে যাও, গিয়ে যদি লেখো ডাইমেনশন ফাহাদ স্যার, দেখো একটা
কঠিন একটা মানে ক্লাসিক্যাল একটা প্রেজেন্টেশন আছে মাত্রা। আমি এটা করোনার সময় করছিলাম। আমার জীবনে করোনা, আমি জানি না কেমন কথা বলবো, একটা ব্লেসিং হয়ে আসছিল। চাকরি বাকরি বাদ দিয়ে দিছি, এনজিওতে চাকরি করতাম। কিসের কারণে যেন কি মনে হইলো যে আমাকে দিয়ে আসলে চাকরি বাকরি হবে না, আমার নিজের প্রতিষ্ঠান খুলতে হবে, আমার পড়াইতে হবে। করোনার সময় আমি 1 বছর আমার ঘুমের থেকে ওইটা কাজ ছিল পড়ালেখা করা। টাকা পয়সা যদ্দূর ছিল, তখন তো টাকা পয়সা ছিল না, প্রতিষ্ঠান খুব একটা করতে পারি না, ছিল নারায়ণগঞ্জে বাড়ি করছিলাম। তো এখন ঢাকা শহরে আমার অত টাকা পয়সা ছিল না, যা ছিল এটা দিয়ে আমি সংসার করে তো চলতেছিল। তো করোনার সময় আমার একমাত্র টার্গেট ছিল পড়া আর ক্লাস আপলোড দেওয়া। তো এরকম ক্লাস বানানোর আগে আমি অন্তত 5 ঘন্টা 6 ঘন্টা স্টাডি করতাম। ফজরের নামাজ পড়ে বা ঘুমের থেকে ওইটা এই যে পড়তাম, পড়তে 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 অনেকগুলো বই ঘাটাইতে 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 এরপরে একটা করে ক্লাস বাইরে। তো এগুলো হচ্ছে সেই ক্লাস, এই জন্য এই ক্লাসগুলো দামি। আর এখন মানুষের দৌড়াদৌড়ি ছোটাছুটি বাইরে গেছে, এই জন্য ওই ধীরস্থিরতা আর নাই। করোনার সময় আমি যত বেশি পারছি ভিডিও দিছি, আমার সারা জীবনে এত ভিডিও আমি দিই নেই। তো এই প্রোডাকশনগুলো করোনার সময় ছিল। তোমাদের যদি মনে চায় যে তোমরা ম্যাথ পড়বা, তাহলে এই যে আমি এককালে হোয়াইট বোর্ডে পড়াইতাম, তখন আমার স্মার্ট বোর্ড ছিল না। তো 2022 সালে হ্যাঁ, এই যে কত ধরনের মানে থাকতে পারে, মানে রাশি থাকতে পারে, সব রাশি করাইছি, সব রাশি। তো এখন তুমি বলতে পারো যে স্যার শুধু এক মাত্রা নিয়ে তো আমি এই ফাইনাল রিভিশন কোর্সে ধরো 40 মিনিট দিতে পারবো না। দেখো এখানে 40 মিনিটের একটা ভিডিও, তাই আমি কি শুধু এই এফআরসি কোর্সে এসে 40 মিনিট মাত্রা নিয়ে কথা বলতে পারবো? পারবো না। এই কারণে এগুলা দিয়ে রাখছি যেন তোমরা দেখতে পারো। তো এফআরসিতে তো ধরো একটা সামারি ক্লাস হবে, তো আমি কেমন করে তোমারে দেখাবো বলো? যেমন ধরো একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল হইল এই যে মাত্রা, হ্যাঁ একটা জিনিস বোঝো, মাত্রা কই, এই মাত্রা কই, হ্যাঁ আচ্ছা তুমি ছোটবেলায় পড়ে আসছো দৈর্ঘ্য মানে লেন্থ, ভর মানে এম, সময় মানে টি। স্যার মাত্রাটা একটু বুঝান স্যার। যেমন একটা এক্সাম্পল দেই, তুমি চিন্তা করতেছো পৃথিবীতে ক্ষমতা বলে কিছু নাই, ক্ষমতা মানে কি? পাওয়ার। তখন তোমার মাথায় আসলো ফিজিক্সের ভাষায় ক্ষমতা এই রাশির ভিতরে বা পাওয়ারের ভিতরে দুইটা আছে, সেইটা হচ্ছে কাজকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায়। আচ্ছা মানলাম, তাহলে এখানে দুইটা রাশি ঢুকলো। কাজ ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখলাম, কাজ বুঝতে গিয়া আমি আরও একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে বল আর স্মরণ। তারপরে নিচে পাইলাম সময়। এবার বল ব্যাখ্যা করতে গিয়ে আমি পাইলাম বলের ভিতরে ভর আছে, ত্বরণ আছে, স্মরণ আছে, সময় আছে। তাহলে একটা রাশির ভিতরে 4 রাশি আছে। আবার ত্বরণ ব্যাখ্যা করতে গিয়ে পাইলাম যে এখানে বেগ আছে, সময় আছে, স্মরণ আছে, আবার সময় আছে। বেগ ব্যাখ্যা করতে গিয়ে পাইলাম আবার স্মরণ আছে। তো তখন আমি বুঝতে পারলাম স্মরণ বাই সময় ইন্টু স্মরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার। ওই যে ওইটার নিচে নিয়ে আসছি। তখন আমি কি পাইলাম? আমি এখান থেকে পাইলাম ভর ইন্টু স্মরণ, ভর ইন্টু স্মরণ, স্মরণ স্কয়ার, স্মরণ ইন্টু স্মরণ, তার মানে শর্ট করে লিখি ভর ইন্টু স্মরণ স্কয়ার। এবার সময়টা নিচে গেলে গুণ হবে সময় কিউব। এখন একটা রাশির ভিতরে আরো 3টা রাশি এবং এদের যে পাওয়ার বা ঘাত, এটার নাম হচ্ছে রাশি, মাত্রা। তাহলে ভরের মাত্রা কি? ভরের মাত্রা এম, স্মরণের মাত্রা হচ্ছে এল স্কয়ার,
আর সময়ের মাত্রা t-3, এটা হচ্ছে পাওয়ার, ক্ষমতার মাত্রা। তো একটা রাশির ভিতরে 3টা রাশি আছে এবং 3টা রাশির পাওয়ার আছে, আমরা এটাই বের করছি। দ্যাটস কল মাত্রা। তো কি কঠিন পড়া এটা? কি কঠিন পড়া? ক্লাসটা শেষ করেই পরীক্ষা হবে। রিদওয়ান সরকার, টেস্ট পেপার কেন লাগবে? কেন আমি ক্লাসে তোরা যে প্র্যাকটিস শিট দেই তা হবে না? বল। আর যদি তোর অনেক মন চায় টেস্ট পেপার কিনতে, কিন, সমস্যা নাই। আবার রিসেল করে দিস, পরে আবার বিক্রি করে দিস, ভালো দামে বিক্রি করা যায়। টেস্ট পেপার থেকে জ্ঞানটা নিস, তাইলেই হবে। কিনতে পারিস, কিন, ইচ্ছা হইলে কিন। ওয়ালাইকুম আসসালাম। এসকে রহিম মিয়া, কিসে রিপ্লাই দিব? ওকে, পড়া তো সোজা, কে বলছে পড়া কঠিন? আবার তুমি মনে করো ঘনত্ব, ওই যে একটু আগে কে জানি বলছে ঘনত্ব। তো এই যে ঘনত্ব, তো ঘনত্ব মানে হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। তো ভরের মাত্রা হচ্ছে এম আর আয়তনের মাত্রা কিউব, এল কিউব। তো এটা হচ্ছে এম এল ইনভার্স 3। তো কি সমস্যা এখানে? কি সমস্যা? এই যে মাত্রার ক্লাসটা আছে না, তোমরা মাত্রার ক্লাসটা দেখে একটা নোট দিও, অনেক উপকার হবে তোমাদের। মাত্রা আমি অনেক পইরা পইরা এই ভিডিওগুলো বানাইছি, অনেক পইরা। এই যে মাত্রা, এখন তোমার যদি মন চায় যে স্যার আপনি অন্য কিছু বলেন, তুমি কোন রাশির কথা বলবা? যে কোনো রাশি আনো, তুমি সে কোনো রাশির। আর মাত্রা যদি তোমাদের অতিরিক্ত মন চায়, যে এখানে দেখো এই যে আপেক্ষিক তাপেরও মাত্রা আছে, জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে সব রাশির মাত্রা আমি দিছি। ওই যে দেখো, তড়িৎ প্রবাহ, আধান, বিবর্ধন, প্রসারণ সহক, তাপমাত্রা, তাপ পরিবাহকত্ব, আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, এমন করে কারো ভিডিও নাই বাংলাদেশে, মনে হয় না। আমি দেখিনি, থাকতে পারে, আল্লাহ মাফ করুক। আমি সব পড়াইছি। ওই যে দীপন ক্ষমতা, আলোক ফ্লাক্স, তীব্রতা, লেন্সের ক্ষমতা, তীব্রতা, তড়িৎ বিভব, রোধ, সব মাত্রা আছে, সব মাত্রা পড়াইছি। সুপ্ততাপ জুল পার কেজি, তো সুপ্ততাপ জুল, এই জুল হচ্ছে কাজ, তো কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর ভর কেজি, এটা এম, তাহলে এম এম কাটলে এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে সুপ্ততাপের মাত্রা। তুমি মাত্রা বুঝতে গেলে, মাত্রা বুঝতে গেলে একক বুঝতে হবে, একক, একক বুঝতে হবে। এখন তুমি বলো স্যার সৃজনশীল পারবা না? কোন সৃজনশীল পারবা না? আমি সব তোমার উত্তর দিয়ে দিছি, সব। কোন সৃজনশীল তুমি পারবা না আমারে বুঝাও। তুমি যদি আমার প্র্যাকটিস শিটে যাও, এই যে প্র্যাকটিস শিট, স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে? সংজ্ঞা আছে। পিচ কি? আল্লাহর দুনিয়ায় একটা সংজ্ঞা দেখো। চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 24, ঢাকা বোর্ড 23, দিনাজপুর চট্টগ্রাম বোর্ড 22, যশোর বোর্ড, সিলেট বোর্ড 21, সিলেট বোর্ড 16, কুমিল্লা বোর্ড 17, যত বোর্ডে আসছে সব লিখে দিছি। পিচ কাকে বলে? তারপর অনুধাবনমূলক প্রশ্ন, কোন রাশির মাত্রা জানার প্রয়োজন কেন? এগুলোই আসবে। ওজন একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। কারণ একাধিক রাশি সমন্বয় হয়েছে। একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য, কারণ স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের এই ভার্নিয়ার ধ্রুবক কম। তো যেই যন্ত্রের ত্রুটি কম, সেই যন্ত্র দিয়ে বেশি মাপা যাবে। আচ্ছা, তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রুগজ অধিক সূক্ষ্ম কেন? কারণ স্ক্রুগজের ন্যূনাঙ্ক ভার্নিয়ার ধ্রুবকের চাইতে কম। তাই যেই যন্ত্রের ধ্রুবক কম থাকবে, সেই যন্ত্র দিয়ে বেশি সূক্ষ্ম বা অ্যাকিউরেট পরিমাপ করা যাবে। ইজি। কোনো ব্যাপার আছে? কোনো কষ্ট আছে? কিসের কষ্ট আবার? তারপর
স্যার রাজশাহী বোর্ড 2024 পরীক্ষার যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটাতে সংশোধিত লেখা ছিল এটা সহ একদম উত্তর করে দিছি। এখন আমি যে কিছুক্ষণ আগে যে ম্যাথ করছি সেই ম্যাথটাই এখানে করা আছে। তাহলে এখন বলো আমি কি সৃজনশীল সলভ করিনি? তুমি আমার কিছুক্ষণ আগে m+v/vc যে ম্যাথ করলে এটাই তো এখানে। এই যে ভার্নিয়ার সমপাতন 16 এই প্রশ্নটাই এইখানে আছে। এই যে এখানে আছে, এই যে এটা কোনটা? রাজশাহী বোর্ড 2024। বলো তুমি কি পারো না? স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা ঘনকের, কিসের ঘনকের, এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। ভালো কথা। প্রধান স্কেল পার্ট এম এত, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.05 মিলিমিটার। এটা মুখস্থ। দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। এটা কোনো পড়া, এটি কোনো ম্যাথ। মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশির স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না, তাদের মৌলিক রাশি বলে। তারপর তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিক গ্রহণযোগ্য। এটার উত্তর দিয়ে দিছি। ভার্নিয়ার সমপাতন বাইর করো। ভাই এটা কেমন কথা, ভার্নিয়ার সমপাতন বাইর করবো? তো ভার্নিয়ার সমপাতন বাইর করার বুদ্ধি হচ্ছে, ভার্নিয়ার সমপাতন দৈর্ঘ্য m+v/vc। তো সব তো দিয়েই রাখছে রে বাবা, আজব ব্যাপার। তাহলে এই যে এমটা এই পাশে চলে আসবে, তাহলে v/vc মানে হচ্ছে l-m। তাহলে v হচ্ছে l-m डिवाइडेड बाय vc। क्या प्रॉब्लम है, क्या दिक्कत है? l-m। প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে কত? বাহুর দৈর্ঘ্য, লেংথ কত? 6.48 মাইনাস m কত? 6.4। ভার্নিয়ার ধ্রুবক কত? 0.05। বলে স্যার এটা পাইলেন কেমনে? ওই যে লেখা আছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূলের 19-এর সমান, লেখা আছে না? তো ভার্নিয়ারের 20 ঘর মূলের 19-এর সমান। তো ভার্নিয়ারের 20 ঘরের দৈর্ঘ্য 19 মিলিমিটার, কারণ মূলের এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 19/20 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে 0.95 মিলিমিটার। তাহলে তাহলে তাইলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূলের এক ঘর থেকে ভার্নিয়ারের এক ঘর বাদ। তো মূলের এক ঘর 1 মিলিমিটার আর ভার্নিয়ারের এক ঘর 0.95 মিলিমিটার, 0.05 মিলিমিটার। এটাই ওই যে এটা। আমারে তোমরা বলো কেন তোমরা পারবা না? কেন? ওয়াই? 6.48 মানে 6.4, তাহলে মামুর বেটা হইল 0.08 ডিভাইডেড বাই 0.05, সোজা বাংলায় 8/5। তাহলে 5 × 8 = 40.1.4। শেষ। কিরে ভাই? 8 ডিভাইডেড বাই, দেখি 0.08 ডিভাইডেড বাই কত? 1.6। না না না, এখানে একটা গ্যাঞ্জাম আছে, কারণ এখানে একটা নির্দিষ্ট সংখ্যা আসতে হবে। প্র্যাকটিস শিট আলাদাভাবে প্রিন্ট করবি। রাহাত রহমান, তুমি কোনো টেনশন করো না, আগামী 1 মাস আরও নতুন অনেক স্টুডেন্ট ভর্তি হবে। তুমি একটু গ্রুপে দেখো, সবগুলা ক্লাস সাজানো আছে এবং সবগুলা ক্লাসের একটা লিঙ্ক, একটা স্প্রেডশিট সাজানো আছে। ওকে স্যার, চট্টগ্রাম বোর্ডের নাম্বারটা সলভ করে। রুহামা, চট্টগ্রাম বোর্ডের খ এটা সলভ করে দিছি আমি, আছে সলভ আছে। এই যে প্র্যাকটিস শিটে সলভ আছে, দেখ। এই যে দেখ, এই যে কুমিল্লা বোর্ড, এই যে চট্টগ্রাম বোর্ড, দেখ। এই যে চট্টগ্রাম বোর্ডের ম্যাথ সলভ করে দিছি। এখন সবগুলো ম্যাথ তো করা সলভ করে দেওয়া যাবে না,
এই জন্য আমি আগে সলভ করে লিখে এই যে রাখছি, এই যে দেখ, এই যে সলভ, এই যে সলভ, এই যে এই যে এই যে যেটা এখন করলাম না, এখন যেটা করলাম এইটা এখানে করা আছে, এই যে এইটাই করা, এখন আমি যে ম্যাথটা করলাম এইটাই করা আছে এখানে। আমার তো মনে হয় আমি কোনো ত্রুটি রাখিনি, খালি বিজ্ঞানীদের অবদান পড়াই নেই। ওটা কি পড়াবো? 5টা বোর্ড সিকিউ দিছি, 5টা সমাধান দিছি, এই 5টা করলে বইয়ের কিছু বাদ থাকবে না। এখন বল তোদের কি কথা বলার আছে? এই যে ঘ, এই যে সমাধান করে দিছি, এই যে লোহার ফাঁপা বাক্সের ভর, আর এই যে সমাধান করে দিছি, লেখা আছে, এবং এখানে কেমনে কেমনে লিখবি তাও লেখা আছে, করা আছে সব, দেখিস। ঠিক আছে, বিধান দিব। এমএসটি বিউটি তালুকদার লাগবে না, প্র্যাকটিস শিট পড়লে আমার প্র্যাকটিস শিট আর স্লাইড আর সাজেশন বই, সাজেশন বইটা তো দিছি হইল সব সাবজেক্টের একটা সাজেশন, ছোট একটা বই, সমাধান নাই, খালি ক আর ক্ষয়ের উত্তর আছে। এইটা একটা বই দিছি, এটা স্টুডেন্টের কাছে ওরা এটা সাজেশন পড়বে। আর এফআরসিতে আমরা কি করতেছি, সিকিউ এমসিকিউ 5টা 6টা নেই, 1টা 2টা অথবা 3টা সলভ করায় দিই, অথবা বেসিক পড়ায় দিই, যে বেসিক দিয়ে সিকিউ সলভ হয়ে যাবে। এমসিকিউ ধরো 30-35টা নেই বা 15-20টা নেই, যেটা করলে অধ্যায় সলভ হবে, বাকিটা তোমরা করবা। না পারলে ডাউট সলভিং টিম আছে। তো একটা কোর্স আর কিভাবে সাজাবো আমি, আর কি সেবা দিব বলো? আমার ক্লাসটা শেষ হইলে ক্যাপশনের মধ্যে এটা থাকবে, হয়ে যাবে, হয়ে যাবে, এই যে হয়ে যাবে। দেখ চট্টগ্রাম বোর্ড, এই যে দেখ বরিশাল বোর্ড 2024, একই পড়া। এই যে ম্যাথ, স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, প্রধান স্কেলের 19 ঘরের সমান বার্নিয়ার স্কেলের 20 ঘর। এই স্কেল দিয়ে বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য, ওই যে বর্গাকার আমি শুরুতে করছি, এত সেন্টিমিটার পাওয়া গেল, মূল স্কেলের পার্ট এত, পরিমাপে ত্রুটি এত। আমারে বুঝা, এখানে কি পারবি না? অনেস্টলি বল। এই যে উত্তর করে দিছি, উত্তর লিখে দিছি, ম্যাথ করে দিছি, এবং পরীক্ষার খাতায় কি লিখবি ওই যে দেখ 1 নং সৃজনশীলের উত্তর ওই যে আগে যেটা করছি ওইটার মতো, কারণ এখানে করলে আবার পেজ ভরে যাবে, এই জন্য এটাকে ওইখানে দিয়ে দিছি। এবার দেখ এই যে ঘ, বর্গাকার বস্তুর দৈর্ঘ্য এত, 5% ত্রুটি হইলে এত, বর্গাকার বস্তুর দৈর্ঘ্য প্লাস মাইনাস এত, সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল, ত্রুটি, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নিলে এত % ত্রুটি হইতে পারে। This is easy. If you try, I have given all my resource to you, my PPT, my PDF, and my practice sheet to you. You just think. Matter of your dedication, matter of my 2 hours 3 hours class. বুঝছো তোমরা? তোমরা তো কিছু লেখাপড়া করে আসছো না? তো ওইটার উপর বেস করে তো সব বলার দরকার নাই আমার। দ্যাটস কল ফাইনাল রিভিশন। না, চা বিক্রি করে অপরাধ হবে কেন জিহাদ খান? অপরাধ না, চা বিক্রি কর। তোর কাছে যদি মনে হয় যে ফিজিক্সের মতো জটিল জটিল টপিক পড়ে তুই জীবনে চা বিক্রি করবি, কর। তো চা বিক্রি করতে গেলে ফিজিক্স পড়া লাগে? তোর স্বপ্ন যেমন, তোর অকাত যেমন, সে অনুসারে তোর ক্যারিয়ার হবে। তুই যদি মনে করিস তোর অকাত চা বিক্রি করা পর্যন্ত, চা বিক্রি করবি। তুই যদি মনে করিস যে তুই আরেকটু কষ্ট করে আরেকটু ভালো লাইফ লিড করবি, তোর ব্যাপার। আমি বলি না যে চা বিক্রি করা অসম্মানের, মানুষ করতেছে না, করতেছে, তুই কি করবি তোর ব্যাপার। দেই এখন ক্লাস শেষ করে দেই, কারণ একটু পরে এই সাইফুল স্যার দাঁড়াবে, সাইফুল স্যার ওয়েট করতেছে। তো আধা ঘন্টা রেস্ট নে, এরপর কেমিস্ট্রি শুরু হোক।
তোরা একটু আধা ঘন্টা রেস্ট নে, হ্যাঁ, হাফ অ্যান আওয়ার রেস্ট নে। আমি পরীক্ষার লিঙ্ক পরে দিব, কালকে সকালে দিব, তোরা কালকে পরীক্ষা দিবি। এখন তোরা আধা ঘন্টা রেস্ট নে, মোবাইল থেকে দূরে সরে যা, মোবাইল টোবাইল দেখার দরকার নেই, মোবাইলটা বা ল্যাপটপটা চার্জে দিয়ে একটু রেস্ট নে, পড়ালেখা করার দরকার নেই, কিছু পারলে খা, নাহলে হাওয়া বাতাস দেখ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। প্র্যাকটিস শিট আর পিপিটি পিডিএফ ক্যাপশনের নিচে দিয়ে দিলাম।